ঠিক করেছে যে তার সীমানার ওপর দিয়ে বাংলাদেশের কোনো বিমান, জাহাজ, ট্রাক পাস করতে দেবে না। সম্প্রতি ট্রান্সশিপমেন্ট বাতিলের 24 ঘন্টার মাথায় বাংলাদেশের 4 মাল বোঝাই ট্রাককে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দিয়েছে ভারত। নিউটনের গতির তৃতীয় সূত্র অনুযায়ী প্রতিক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। ভারত বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দিয়েছে। বাংলাদেশ থেকে ভারতের ভূমি ব্যবহার করে নেপাল ও ভুটানে যাওয়া পণ্যবাহী ট্রাকগুলোকে ফেরত পাঠাচ্ছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের পর সাংবাদিকদের বলেন, এতে নেপাল ও ভুটানে বাংলাদেশের রপ্তানিতে কোনো বাধা আসবে না। বাস্তবতা হচ্ছে, বাংলাদেশ যেন নেপাল ও ভুটানের সাথে বাণিজ্য করতে না পারে, সেই উদ্দেশ্যেই ভারত এমন সিদ্ধান্ত নেয়। তবে প্রতিক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে, তা ভারতকে মনে করিয়ে দেওয়ার সময় এসেছে। বাংলাদেশের পণ্যবোঝাই ট্রাকগুলোকে যেভাবে ফিরিয়ে দিচ্ছে ভারত, একইভাবে ভারতের সেভেন সিস্টার্সের ট্রাকগুলোকে ফিরিয়ে দেওয়ার পথে নতুন বাংলাদেশ। কিভাবে ভারতের ষড়যন্ত্রকে মোকাবেলা করতে চলেছে বাংলাদেশ এবং সেভেন সিস্টার্সের ট্রানজিট বাতিল নিয়ে কি পরিকল্পনা করছে বাংলাদেশ সরকার, বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। নতুন খেলায়ও ভারতের পুরনো পরাজয়। নরেন্দ্র মোদীর দেশ বেশি লাভ করতে গিয়ে নিজেদের ক্ষতিই করছে বেশি। কারণ বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করতে গিয়ে ঝুঁকিতে পড়েছে ভারতের সেভেন সিস্টার্স ও চিকেন নেক ভিত্তিক বাণিজ্য। যদিও বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর মতে এটি বাংলাদেশের জন্য একটি অন্যতম সুযোগ। আমরা এটাকে আসলে একটা অপরচুনিটি হিসেবে দেখছি। তিনি বলেন, ট্রান্সশিপমেন্ট বাতিলের ফলে বাংলাদেশের বিমানবন্দরগুলোকে আরো কার্যকর ও আধুনিক করার একটি ঐতিহাসিক সুযোগ এসেছে। আমি মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা জানেন যে ভারতের উত্তর পূর্বের 7টি রাজ্য, যাদেরকে আমরা সেভেন সিস্টার বলে ভালোবাসি, সেই অঞ্চল গোটা দেশের মূল ভূখণ্ডের সঙ্গে একটি মাত্র সরু করিডর দিয়ে যুক্ত। মাত্র 22 কিলোমিটার চওড়া এই করিডর, যার নাম শিলিগুড়ি করিডর, সামরিক পরিভাষায় যাকে বলা হয় চিকেন নেক। যে চিকেন নেক হলো ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ অথচ সবচেয়ে দুর্বল স্ট্র্যাটেজিক লাইফলাইন, আর যেটাকেই টার্গেট করে রেখেছে চীন, বাংলাদেশ, এমনকি আমাদের নিজেদের দেশে লুকিয়ে থাকা ষড়যন্ত্রকারী শক্তিরা। এখন ভাবুন, যদি এই করিডোরটা কোনো রকম ভাবে বন্ধ হয়ে যায়, তাহলে পুরো নর্থ ইস্টের সঙ্গে যোগাযোগটা তো একেবারে বিচ্ছিন্ন হয়ে যাবে। সেনাবাহিনী যাতায়াত থেমে যাবে, উত্তর পূর্ব ভারতের রসদ এবং সংযুক্তি থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে পড়বে। ভাববেন না এটা কল্পনা, এটা এমন একটা আতঙ্ক যার জন্য সদা সর্বদা অ্যালার্ট হয়ে থাকে ভারতীয় সেনাবাহিনী, ভারতের বিদেশ মন্ত্রণালয়, গোয়েন্দা সংস্থা, এমনকি দেশের গোটা নিরাপত্তা মহল। আর তাই আজকের এই ভিডিওটাতে আমরা বিশ্লেষণ করে দেখব যে কেন দেশভাগের সময় আমাদের কিছু নেতার রাজনৈতিক অপরিপক্কতা এই করিডোরকে এমন ভয়ঙ্কর ভাবে শুরু করে রেখেছিল। চায়না সফরে ডক্টর মোহাম্মদ ইউনূসের এক বাক্যে রীতিমতো ভূমিকম্প নাড়া দিয়েছে ইন্ডিয়ান মিডিয়া থেকে শুরু করে ইন্ডিয়ান সোশ্যাল ইনফ্লুয়েন্সার এবং ইন্ডিয়ান যত অ্যানালিটিক্স রয়েছেন তাদের সবার ভেতরে। সবাই একযোগে একটা বিষয় নিয়ে আলোচনা করে যাচ্ছেন, কেন ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন উই আর দ্য অনলি গার্ডিয়ান অব দ্য ওশান। এর পেছনের কারণ কি এবং কি কি হতে পারে, এই সব নিয়ে চুলছেরা বিশ্লেষণ তারা করে যাচ্ছেন। ভারতের পক্ষ থেকে ভারতবাসীকে পরিস্থিতি এতটাই নাজুক করে দেখানো হয়েছে যে তারা শিলিগুড়ি করিডোরে S-400 এর মতো এয়ার ডিফেন্স সিস্টেম পর্যন্ত ডিপ্লয় করে দিয়েছে। প্রশ্ন হচ্ছে, ভারত এতটা ভয় কেন পেয়েছে, এর পেছনের কারণ কি? বাংলাদেশকে ঘিরে চায়নার বিশাল ইনভেস্টমেন্টের পেছনের রহস্য কি? জিওপলিটিক্যাল গেম প্ল্যানে বে অফ বেঙ্গল কেন্দ্রিক ইন্ডিয়ান ওশনে পৌঁছানোর জন্য চায়নার হাতে মিয়ানমার থাকার পরও তারা বাংলাদেশকে কেন এতটা গুরুত্ব দিচ্ছে? কোন রহস্য লুকিয়ে আছে চায়নার প্ল্যানে? বাংলাদেশ সরকার যদি তিস্তা প্রজেক্ট চায়নাকে দিয়ে দেয়, তাহলে শিলিগুড়ি করিডোর কেন্দ্রিক কি ধরনের বিপদ ডেকে আসতে পারে এবং চায়নার এয়ারবেস হওয়ার কথাটা কতটা সত্য, এমন যতগুলো ইস্যুস রয়েছে তার প্রত্যেকটা এক্সপ্লেইন করা হবে আজকের ভিডিওতে। সাথে এটাও জানবেন বাংলাদেশের বগলদাবায় ভারতকে রেখে চায়নাকে নিয়ে এগোনোর পর বাংলাদেশের জন্য কি বিপদ আসতে পারে এবং আগামী দিনগুলোতে বিপদ কতটা ভয়। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে জানাচ্ছি আপনাদের স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আজকের এই ভিডিওটি কেমন হতে চলেছে, কতটা গুরুত্বপূর্ণ, ভিডিওর অংশ বিশেষ এবং শিরোনাম দেখেই আপনারা ইতিমধ্যে বুঝে গিয়েছেন কেমন হবে আজকের এই ভিডিওটি। আপনাদের কাছে আশা রাখবো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলেই অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। প্রিয় দর্শক বন্ধুরা, আমি আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাব। তার আগে আপনাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট করব, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তারা জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। ঠিক করেছে যে তার সীমানার ওপর দিয়ে বাংলাদেশের কোনো বিমান, জাহাজ, ট্রাক পাস করতে দেবে না। সম্প্রতি ট্রান্সশিপমেন্ট বাতিলের 24 ঘন্টার মাথায় বাংলাদেশের 4 মাল বোঝাই ট্রাককে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দিয়েছে ভারত। নিউটনের গতির তৃতীয় সূত্র অনুযায়ী প্রতিক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। ভারত বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে দিয়েছে। বাংলাদেশ থেকে ভারতের ভূমি ব্যবহার করে নেপাল ও ভুটানে যাওয়া পণ্যবাহী ট্রাকগুলোকে ফেরত পাঠাচ্ছে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের পর সাংবাদিকদের বলেন, এতে নেপাল ও ভুটানে বাংলাদেশের রপ্তানিতে কোনো বাধা আসবে না। বাস্তবতা হচ্ছে, বাংলাদেশ যেন নেপাল ও ভুটানের সাথে বাণিজ্য করতে না পারে, সেই উদ্দেশ্যেই ভারত এমন সিদ্ধান্ত নেয়। তবে প্রতিক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে, তা ভারতকে মনে করিয়ে দেওয়ার সময় এসেছে। বাংলাদেশের পণ্যবোঝাই ট্রাকগুলোকে যেভাবে ফিরিয়ে দিচ্ছে ভারত, একইভাবে ভারতের সেভেন সিস্টার্সের ট্রাকগুলোকে
ফিরিয়ে দেওয়ার পথে নতুন বাংলাদেশ, কিভাবে ভারতের ষড়যন্ত্রকে মোকাবেলা করতে চলেছে বাংলাদেশ এবং সেভেন সিস্টার্সের ট্রানজিট বাতিল নিয়ে কি পরিকল্পনা করছে বাংলাদেশ সরকার, বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওতে। প্রথমেই দেখে নেওয়া যাক এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া। এবার থেকে আর ভারতের কোনো বন্দরে শুল্ক কেন্দ্রকে তৃতীয় কোনো দেশে পণ্য রপ্তানির জন্য ব্যবহার করতে পারবে না বাংলাদেশ। সদ্য এই সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার। একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, আর বেশ চাপে পড়েছে বাংলাদেশের ইউনূস সরকার। কেননা বাংলাদেশ এতদিন ইউরোপ বা অন্য কোনো দেশে জিনিসপত্র রপ্তানি করার জন্য ভারতের কলকাতা বিমানবন্দর ব্যবহার করত, কিন্তু বর্তমানে ভারত ঠিক করেছে যে তার সীমানার ওপর দিয়ে বাংলাদেশের কোনো বিমান, জাহাজ, ট্রাক পাস করতে দেবে না। সম্প্রতি ট্রান্সশিপমেন্ট বাতিলের 24 ঘন্টার মাথায় বাংলাদেশের 4 মাল বোঝাই ট্রাককে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দিয়েছে ভারত। আর তাতেই মাথায় আকাশ ভেঙে পড়েছে বাংলাদেশে। কি করে তারা এবার অন্য দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য করবে তা ভেবে কুল কিনারা করতে পারছে না। এই বিষয়ে প্রথম আলো সংবাদ মাধ্যমের এক প্রতিবেদন অনুযায়ী জানা গিয়েছে, ভারত সরকার ট্রান্সশিপমেন্টের সুবিধা প্রত্যাহার করায় পেট্রোপোল কাস্টমস তৈরি পোশাক বোঝাই 4টি ট্রাককে দেশটিতে প্রবেশের অনুমতি দেয়নি। এতে যশোরের বেনাপোল স্থলবন্দর থেকে বুধবার ট্রাকগুলো ঢাকায় ফিরিয়ে দেওয়া হয়েছে। ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ভারতের ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশের পণ্য তৃতীয় দেশে নিয়ে যাওয়ার সুবিধা দিতে 2020 সালের 29 জুন আদেশ জারি করেছিল ভারত। ভারতের সেন্ট্রাল বোর্ড অব ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস গত মঙ্গলবার সেই আদেশ বাতিল করে। বেনাপোল স্থলবন্দর সূত্রে জানা যায়, মঙ্গলবার ঢাকা থেকে তৈরি পোশাক রপ্তানিকারক 3টি প্রতিষ্ঠান 4টি ট্রাকে পণ্য বোঝাই করে বেনাপোল বন্দরে নিয়ে আসে। ট্রানজিট নিয়ে ওই পণ্য কলকাতা দমদম বিমানবন্দর হয়ে স্পেনে রপ্তানি হওয়ার কথা ছিল, কিন্তু ভারতে পেট্রোপোল কাস্টমস থেকে ট্রাকগুলো প্রবেশের অনুমতি পায়নি। এতে পণ্যগুলো সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ফিরিয়ে নিয়েছে। প্রথম আলো সংবাদ মাধ্যমের প্রতিবেদনে আরো বলা হয়েছে, বেনাপোলে এই পণ্যের ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট ছিল পদ্মা ট্রেডিং। এ বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠানের মালিক অনিক আহমেদ প্রথম আলোকে বলেন, পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ ভারত সরকারের ট্রান্সশিপমেন্টের সুবিধা প্রত্যাহার করেছে। এর আগেই ট্রাক বোঝাই এসব পণ্য বেনাপোল বন্দরে চলে আসে। প্রথমত, বাংলাদেশের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করে বাংলাদেশের নয়, উল্টো ভারত নিজেরই লোকসান করেছে। বাংলাদেশের পণ্য ভারত হয়ে রপ্তানির ফলে ভারত বিপুল পরিমাণে রাজস্ব আয় করত। বাংলাদেশের ক্ষতি করতে গিয়ে তারা নিজেদের পকেট নিজেরাই কেটে ফেলেছে। ইতিমধ্যে বাংলাদেশ বিকল্প ব্যবস্থা গ্রহণ করে ফেলেছে। বাংলাদেশ নেপাল ও ভুটানে পণ্য পাঠাবে ঢাকা ও সিলেট এয়ারপোর্টকে ব্যবহার করে। এখানেই শেষ নয়, ভারতকে পাল্টা জবাব দেওয়ার প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশও। সেভেন সিস্টার্সের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করা হবে কিনা এ নিয়ে ভাবনা শুরু হয়েছে। ভারতকে শিক্ষা দেওয়ার জন্য হলেও সেভেন সিস্টার্সকে দেওয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করা হোক। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ভারতের বন্দর ব্যবহার করে বাংলাদেশের পণ্য সরবরাহের সুবিধা বাতিলের পর থেকে দেশ জুড়ে আলোচনা সমালোচনা। অনেকেই বলছেন, কোন ধরনের পূর্ব নোটিশ ছাড়া ভারতের এই সিদ্ধান্ত সুস্পষ্টভাবে আন্তর্জাতিক বাণিজ্য নীতির লঙ্ঘন। যদিও বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর মতে এটি বাংলাদেশের জন্য একটি অন্যতম সুযোগ। আমরা এটাকে আসলে একটা অপরচুনিটি হিসেবে দেখছি। তিনি বলেন, ট্রান্সশিপমেন্ট বাতিলের ফলে বাংলাদেশের বিমানবন্দরগুলোকে আরো কার্যকর ও আধুনিক করার একটি ঐতিহাসিক সুযোগ এসেছে। অন্যদিকে প্রেস সচিব জানান, এরই মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল দ্রুত চালু করার জন্য একটি কমিটি গঠন করে দিয়েছেন প্রধান উপদেষ্টা। 3rd টার্মিনাল কত দ্রুত এটা চালু করা যায় সেই জন্য একটা কমিটি করে দেওয়া হচ্ছে, তারা কাজ করবে। আরেকটা হচ্ছে যে আপনি জানেন বাংলাদেশে ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করার জন্য অনেকগুলো এজেন্সি আছে, তো সেটা যদি একটা আমব্রেলার আন্ডারে কিভাবে আনা যায় সেটার জন্য একটা কমিটি করার নির্দেশ দিয়েছেন। তো ঢাকাকে এফিশিয়েন্ট করার একটা সুযোগ পাওয়া গেছে, সিলেট এয়ারপোর্টকে এফিশিয়েন্ট করার সুযোগ পাওয়া গেছে, সৈয়দপুর, কক্সবাজার, লালমনিরহাট বেশ কয়েকটা এয়ারপোর্টকে রিইউটিলাইজ করার একটা সুযোগ পাওয়া গেছে। সো এই অপরচুনিটিটাকে হাতে নিয়ে আমরা ট্রাই করবো যে এই ভাগটায় আমরা কোনোভাবে এয়ারপোর্টগুলোকে আরেকটু এফিশিয়েন্ট আর একটু অ্যাক্টিভেট যদি করতে পারি, তাহলে হয়তো আমাদের ওভারঅল ইকোনমির জন্য দিস উইল টার্ন আউট টু বি আ গুড আউটকাম ইন দ্য লং রান। রোববার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, নেপালের জন্য আলাদা অর্থনৈতিক অঞ্চল গঠনের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। বিডার নির্বাহী চেয়ারম্যান জানান, 100টির মধ্যে অপ্রয়োজনীয় 10টি অর্থনৈতিক অঞ্চল চূড়ান্তভাবে বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। সোনাদিয়া আছে, যেটার কথা আপনারা অনেক শুনেছেন, সুন্দরবনে একটা আছে, অ্যাপারেন্টলি ইকো ট্যুরিজম পার্ক করার কথা ছিল। সো এরকম বেশ কয়েকটা 10টা টোটাল ইকোনমিক জোনকে আমরা ক্যান্সেলিং দ্য লাইসেন্স ফর দ্য ইকোনমিক জোন বিকজ উই ডোন্ট থিংক ইটস নেসেসারি। যে কথা আছে সেগুলোকে ঠিকভাবে করতে হবে। বিডার নির্বাহী চেয়ারম্যান জানান, কোন বাংলাদেশী যদি দেশে বিদেশি বিনিয়োগ নিয়ে আসতে পারেন তাহলে তাকে প্রণোদনা দিবে সরকার। সম্প্রতি অনুষ্ঠিত বিনিয়োগ সম্মেলন থেকে 3100 কোটি টাকার বিনিয়োগের ঘোষণা এসেছে বলেও জানান তিনি। যে কোনো বাংলাদেশি ইন্ডিভিজুয়াল যদি বিদেশ থেকে ইনভেস্টমেন্ট নিয়ে আসেন, নিজে সহমোদিত হয়ে এবং ওটাতে উনি ফুল প্রসেসে পার্টিসিপেট করেন, তাহলে ওনাকে কিভাবে আমরা এক ধরনের এই ঠিক রেমিটেন্সের মতো সাম ফর্ম অফ রিওয়ার্ড আমরা পুশ করতে পারি। সংবাদ সম্মেলনে জানানো হয়, বিনিয়োগ সম্মেলনের জন্য সরকারের তরফ থেকে বরাদ্দ ছিল 2,50,00,000 টাকা, খরচ হয়েছে 1,45,00,000 টাকা, যা বরাদ্দের 42% কম। আজকে এই আন্তর্জাতিক বৌদ্ধ বিহারের সম্প্রীতি ভবন
এর ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য আমি সংশ্লিষ্ট সকলকে আমার তরফ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি মাননীয় প্রধান উপদেষ্টার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি যখন ওনাকে অনুরোধ করলাম এরকম একটা অনুষ্ঠানের জন্য, উনি সাথে সাথে রাজি হলেন এবং আমরা সবসময় এই দেশের ধর্ম, বর্ণ, গোত্র সকল সম্প্রদায়ের সাথে আমরা অত্যন্ত ওতপ্রোতভাবে জড়িত এবং আমরা একসাথে বাস করতে চাই। আমি মাননীয় প্রধান উপদেষ্টাকে আবার ধন্যবাদ জানাচ্ছি। চায়না সফরে ডক্টর মোহাম্মদ ইউনূসের এক বাক্যে রীতিমতো ভূমিকম্প নাড়া দিয়েছে ইন্ডিয়ান মিডিয়া থেকে শুরু করে ইন্ডিয়ান সোশ্যাল ইনফ্লুয়েন্সার এবং ইন্ডিয়ান যত অ্যানালিটিক্স রয়েছেন তাদের সবার ভেতরে। সবাই একযোগে একটা বিষয় নিয়ে আলোচনা করে যাচ্ছেন, কেন ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছিলেন উই আর দ্য অনলি গার্ডিয়ান অব দ্য ওশান। এর পেছনের কারণ কি এবং কি কি হতে পারে, এই সব নিয়ে চুলছেরা বিশ্লেষণ তারা করে যাচ্ছেন। ভারতের পক্ষ থেকে ভারতবাসীকে পরিস্থিতি এতটাই নাজুক করে দেখানো হয়েছে যে তারা শিলিগুড়ি করিডোরে S-400 এর মতো এয়ার ডিফেন্স সিস্টেম পর্যন্ত ডিপ্লয় করে দিয়েছে। প্রশ্ন হচ্ছে, ভারত এতটা ভয় কেন পেয়েছে, এর পেছনের কারণ কি? বাংলাদেশকে ঘিরে চায়নার বিশাল ইনভেস্টমেন্টের পেছনের রহস্য কি? জিওপলিটিক্যাল গেম প্ল্যানে বে অফ বেঙ্গল কেন্দ্রিক ইন্ডিয়ান ওশনে পৌঁছানোর জন্য চায়নার হাতে মিয়ানমার থাকার পরও তারা বাংলাদেশকে কেন এতটা গুরুত্ব দিচ্ছে? কোন রহস্য লুকিয়ে আছে চায়নার প্ল্যানে? বাংলাদেশ সরকার যদি তিস্তা প্রজেক্ট চায়নাকে দিয়ে দেয় তাহলে শিলিগুড়ি করিডোর কেন্দ্রিক কি ধরনের বিপদ ডেকে আসতে পারে এবং চায়নার এয়ারবেস হওয়ার কথাটা কতটা সত্য, এমন যতগুলো ইস্যুস রয়েছে তার প্রত্যেকটা এক্সপ্লেইন করা হবে আজকের ভিডিওতে। সাথে এটাও জানবেন বাংলাদেশের বগলদাবায় ভারতকে রেখে চায়নাকে নিয়ে এগোনোর পর বাংলাদেশের জন্য কি বিপদ আসতে পারে এবং আগামীর দিনগুলোতে এই বিপদ কতটা ভয়াবহ হতে পারে। জিওগ্রাফিক্যালি বাংলাদেশ, ভারত, মিয়ানমার এবং চায়নার মানচিত্র সম্পর্কে আমাদের ক্লিয়ার একটা ধারণা রয়েছে এবং আমরা সবাই জানি সেভেন সিস্টার কোথায় অবস্থান করে যাচ্ছে এবং তাদের লিমিটেশন কি, এবং ক্যানিভা ডক্টর ইউনূস বলেছিলেন উই আর দ্য অনলি গার্ডিয়ান অব দ্য ওশান। কিন্তু কথাটা যখন তিনি চায়নাকে সাথে নিয়ে বলেছেন তখনই ভারতের মাথা খারাপ হয়ে গেছে এবং এর পেছনের কারণটা সত্যিকার অর্থে ইন্টারেস্টিং। ভিডিওর বিশাল বিশ্লেষণে যাওয়ার আগে আপনি এইটুকু মাথায় রাখেন, বাংলাদেশ তিস্তা প্রজেক্ট চায়নাকে দেওয়ার পথে রয়েছে এবং সেই তিস্তা প্রজেক্ট মূলত শিলিগুড়ি করিডোরের খুব কাছাকাছি অবস্থান করছে। বর্তমান পৃথিবীর সবচেয়ে বড় ইন্ডাস্ট্রিয়াল হাব হচ্ছে চায়না এবং পৃথিবীতে সবচেয়ে বেশি মালামাল এক্সপোর্ট করে থাকে মূলত চায়না। গত 2024 সালে চায়না এক্সপোর্ট করেছে সব মিলিয়ে $3.58 ট্রিলিয়ন পণ্য এবং সেবা। চায়নার উৎপাদিত এসব পণ্যগুলো চায়না থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্তে এক্সপোর্ট করার জন্য তাদের যে সি রুট ব্যবহার করতে হয় সেটা মূলত হচ্ছে সাউথ চায়না সি হয়ে ইন্টারন্যাশনাল এই সি রুটগুলো ব্যবহার করার মাধ্যমে, যার সবচেয়ে বড় অংশ জুড়ে রয়েছে মূলত ইন্ডিয়ান ওশান এবং এশিয়া প্যাসিফিক ওশান। ওয়ার্ল্ড ট্রেড রুটের বড় দুই নাভি মূলত হচ্ছে এই দুইটা বিশাল ওশান। ইন্ডিয়ান ওশান এবং এশিয়া প্যাসিফিক ওশানকে যদি আলাদা আলাদা বিশ্লেষণ করতে যাই তবে এটা বলতে হবে চায়নার জন্য এশিয়া প্যাসিফিক ওশান হয়ে তারা মালামাল পরিবহন করে থাকে মূলত আমেরিকা, রাশিয়া, জাপান, সাউথ কোরিয়া, নর্থ কোরিয়া এবং অস্ট্রেলিয়া সহ ওই অঞ্চলে থাকা ছোট ছোট দ্বীপপুঞ্জগুলোর মধ্যে। এর বাইরে যদি আপনি শুধুমাত্র ইন্ডিয়ান ওশানের দিকে এসে তাকান তাহলে সারা পৃথিবীটাই মূলত এখানে আটকে আছে। ইন্ডিয়ান ওশান কেন্দ্রিক ব্যবসা যেমন সাউথ এশিয়া, ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য এবং আফ্রিকা মহাদেশ পর্যন্ত ছড়িয়ে গেছে। আলটিমেটলি ইন্ডিয়ান ওশান হচ্ছে মূলত চায়নার জন্য ট্রেড রুটের নাভি। আনফরচুনেটলি অনেক কারণেই সেখানে বিশাল সীমাবদ্ধতা রয়েছে। এর মধ্যে এশিয়া প্যাসিফিক ওশান হয়ে যাতায়াত করাতে চায়না তেমন কোনো সমস্যা হয় না, কিন্তু সবচেয়ে বড় সমস্যা যেখানে সেটা হচ্ছে মূলত ইন্ডিয়ান ওশানে প্রবেশ করা। সাউথ চায়না সি হয়ে ইন্ডিয়ান ওশানে প্রবেশ করার জন্য দুইটা পথ রয়েছে, যার প্রথম এবং সবচেয়ে সহজ পথটাই হচ্ছে মালাক্কা স্ট্রেট। যে মালাক্কা স্ট্রেটে প্রবেশদ্বারের পুরো পথটার সবচেয়ে বড় নিয়ন্ত্রণ মূলত সিঙ্গাপুরের হাতে। সেই সিঙ্গাপুরকে সহজভাবে শতভাগ নিয়ন্ত্রণ করে মূলত আমেরিকা, যার জন্য এই পথ ব্যবহার আগামীর দিনগুলোতে চায়নার জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। ঠিক একইভাবে দ্বিতীয় যে পথটি রয়েছে সেটা কয়েক হাজার কিলোমিটার পাড়ি দিয়ে ইন্দোনেশিয়ার সুন্দা স্ট্রেট, যে পথের নিয়ন্ত্রণেও মূলত রয়েছে আমেরিকা। ইনফ্যাক্ট আমেরিকা এই দুইটা পথে বিভিন্ন ধরনের সাবমেরিন সার্ভাইলেন্স সিস্টেম ইনস্টল করে রেখেছে, যার ফলে চাইনিজ কোনো সাবমেরিন যখন এই পথ দিয়ে ইন্ডিয়ান ওশানে আসতে চায় আসার আগেই মূলত আমেরিকা জেনে যায়। এবং একইভাবে এই দুইটা পথেই মূলত চায়নার জন্য শত শত ভ্যারিয়ার তৈরি করে রেখেছে আমেরিকা। এই দুইটা ন্যারো পয়েন্ট বাদ দিয়ে যদি আরো তাকান তাহলে আপনি ইন্ডিয়ান ওশানের ঠিক এখানে খুঁজে পাবেন আন্দামান নিকোবর আইল্যান্ড, যে আইল্যান্ডের পুরো নিয়ন্ত্রণ মূলত ইন্ডিয়ার হাতে। অদূর ভবিষ্যতে যে কোনো ধরনের খারাপ পরিস্থিতিতে ইন্ডিয়া আন্দামান নিকোবর আইল্যান্ড থেকে চায়নার জন্য ইন্ডিয়ান ওশান অ্যাক্সেস বন্ধ করে দিতে পারে এবং এটা চায়নার বিজনেসের ক্ষেত্রে বিশাল একটা ডিজাস্টার ডেকে আনতে পারে। আর চায়নার জন্য সেই ডিজাস্টার ডেকে আনতেই মূলত এখানেই প্ল্যান মাফিক তৈরি করা হয়েছে কোয়াডস মিলিটারি এলাই, যে মিলিটারি এলাইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে মূলত ইন্ডিয়া। শুধুমাত্র কোয়াডটাকে যদি আপনি ক্লিয়ারলি তাকান তাহলে আপনার কাছে আইডিয়াটা ক্লিয়ার হয়ে যাবে এখানে কি চলছে। মূলত জাপান, আমেরিকা, অস্ট্রেলিয়া এবং ইন্ডিয়া চার প্রান্তের এই চারটা দেশ মিলে মূলত এশিয়া প্যাসিফিক রিজনে মূলত দুইটা মহাসাগরকে কন্ট্রোল করার চেষ্টা করে যাচ্ছে, যার প্রথমটাই হচ্ছে এশিয়া প্যাসিফিক এবং পরেরটাই হচ্ছে ইন্ডিয়ান ওশান। এবং এই দুইটা মহাসাগরকে সবচেয়ে বেশি ট্রেড রুট মূলত চায়নার জন্য উন্মুক্ত এবং চায়না এই দুইটা ট্রেড রুট ছাড়া লিটারালি পুরো বিকল। এটা এমনভাবে তৈরি করা হয়েছে যেভাবে ন্যাটো তৈরি করে মূলত রাশিয়াকে পুরোপুরি ঘরে আটকে রাখার চেষ্টা করা হয়েছিল ইউরোপীয় রিজন থেকে। ঠিক একইভাবে এখানে কোয়াড তৈরি করে চায়নাকে আটকে রাখার পুরো প্ল্যান বাস্তবায়ন করার মিশনে নেমেছে এই চারটা দেশ। সাথে হয়তো ফিলিপিন কোনো একদিন কোয়াডে যোগ হয়েও যেতে পারে। এতে করে পরিস্থিতি একদিন এমন দাঁড়াবে যে আজকের দিনে যেমন রাশিয়া মূলত 35টা দেশের বিরুদ্ধে যুদ্ধ করে টিকে থাকতে হচ্ছে যে কোনো ধরনের অধিকার আদায়ের জন্য, ঠিক একইভাবে চায়নাকে যুদ্ধ করতে হবে পুরো একটা বিশাল ফোর্সের বিরুদ্ধে,
যাতে তারা পুরোপুরিভাবে চায়নার জন্য এশিয়া প্যাসিফিক ওশান এবং ইন্ডিয়ান ওশান দুটোকেই ব্লক করে দিতে পারে এই 3টা ন্যারো পয়েন্টের মাধ্যমে। ফলাফল মালাক্কা স্টেট, সুন্দা স্টেট কিংবা আন্দামান নিকোবরকে বাইপাস করে যদি কোনো কারণে চায়নাকে ইন্ডিয়ান ওশান রিচ করতে হয়, তাদের জন্য 2টা মাত্র অপশন রয়েছে। যার প্রথমটাই হচ্ছে মিয়ানমার হয়ে বে অফ বেঙ্গল দিয়ে ইন্ডিয়ান ওশানে প্রবেশ করা, এবং দ্বিতীয়টা হচ্ছে বাংলাদেশের কোস্টাল লাইন ব্যবহার করে বে অফ বেঙ্গল টু ইন্ডিয়ান ওশান। এই অবস্থায় এসে যদি শুধু চায়নার প্রেক্ষাপটের দিকে তাকান, তাহলে চায়নার যে কোনো ধরনের ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন থেকে শুরু করে ইকোনমিক ডেভেলপমেন্ট অথবা তাদের আধুনিক বিশ্বের যত কিছু রয়েছে তার সবকিছুর প্রোডাকশন হাউস মূলত চায়নার এই অঞ্চলটাতে, যার বিশাল একটা এরিয়া জুড়ে রয়েছে মূলত ইউনান প্রভিন্স। সেই ইউনান প্রভিন্সের বর্ডার এরিয়া থেকে যদি শুধুমাত্র রাখাইন রাজ্যের দিকে তারা আসতে চায়, তাহলে এখানে দূরত্ব মাত্র 500 কিলোমিটার। খুব স্বাভাবিকভাবে দেখলে এটা চায়নার জন্য বেস্ট অপশন, যেখানে তারা বাংলাদেশকে কনসিডার করার কোনো প্রয়োজনই নেই। এবং ইন্ডিয়ান মিডিয়া থেকে শুরু করে ইন্ডিয়ান জার্নালিস্ট এবং অ্যানালিসিস যারা রয়েছেন তারাও কিন্তু ঠিক এভাবেই বিশ্লেষণ করে গেছেন। কিন্তু তারা ভুলে গেছেন চায়না শুধুমাত্র এইটুক চায়নার মধ্যেই সীমাবদ্ধ নয়, চায়নার আরো একটা বিশাল অংশ রয়েছে যেটা পুরোটাই মূলত মরুভূমি এবং পাহাড় কেন্দ্রিক, যার অন্যতম বৃহত্তম একটা এরিয়া হচ্ছে মূলত তিব্বত। তিব্বত এরিয়াতে যে কোনো ধরনের ইকোনমিক ডেভেলপমেন্টের জন্য চায়না দীর্ঘদিন ধরে এখানে বড় ধরনের ইনভেস্ট করে যাচ্ছে, এবং এখানে ডেভেলপমেন্টের সবচেয়ে বড় বাধা মূলত এখান থেকে চায়নার যে কোনো প্রান্তের যে কোনো একটা পোর্টে পৌঁছানোর জন্য তাদেরকে পাড়ি দিতে হবে 2500 কিলোমিটার থেকে 3500 কিলোমিটারের বেশি পথ। আন্তর্জাতিক ট্রেড রুটের ক্ষেত্রে একটা অন্যতম গুরুত্বপূর্ণ পার্ট হচ্ছে ইজি ট্রান্সপোর্টেশন সুবিধা, যেখানে সবচেয়ে ইজি এবং সবচেয়ে কম খরচে ট্রান্সপোর্টেশন করা হয়, সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হয়ে দাঁড়ায়। চায়নার সাউথ অঞ্চল থেকে সেই সুবিধাটা অনেক আগে থেকে রয়েছে, এবং আপনি যদি চায়নার মানচিত্রের দিকে তাকান তাহলে দেখবেন চায়নার সাউথ এরিয়াই মূলত সবচেয়ে বেশি ডেভেলপড। চায়না তাদের এই দুর্বলতা দূর করার জন্য এবং নর্দার্ন অঞ্চলগুলোকে আরো উন্নত করার জন্য দীর্ঘ সময় যে পরিশ্রম করে যাচ্ছে, সেটা মূলত সবচেয়ে বড় বাধা হিসেবে দাঁড়িয়েছে এখানে ট্রেড রুট। সেই জায়গায় শুধুমাত্র তিব্বতের দিকে যদি তাকান, তিব্বতের জিওগ্রাফিক্যাল লোকেশন এমন এক জায়গায় রয়েছে যেখান থেকে চায়না সহজে রিচ করতে পারে না। 3.5 থেকে 4000 কিলোমিটার পথ পর্যন্ত পাড়ি দিতে হয় তিব্বত, জিনজিয়াং এর মতো প্রভিন্সগুলোর বিভিন্ন এরিয়া থেকে। কিন্তু একই তিব্বতের ইন্ডিয়ান সীমান্তবর্তী চায়নার তিব্বতের দোকলাম এরিয়া থেকে শিলিগুড়ি করিডোর হয়ে যদি মংলা পোর্ট পর্যন্ত পৌঁছানোর চিন্তা করা হয়, তবে এখানেও দূরত্ব সব মিলিয়ে 550 কিলোমিটার, যা চায়নাকে বে অফ বেঙ্গলে রিচ করা যেমন সহজ করে দেয়, ঠিক একইভাবে চায়নার আনুপাতিকারে মেইনল্যান্ড চায়না থেকে পিছিয়ে থাকা তিব্বত এবং তিব্বতের আশেপাশের এরিয়াগুলো থেকে যে কোনো ধরনের ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশনকে ওশান এরিয়াতে রিচ করা আরো বেশি সহজ করে দেয়। আরো যদি ক্লিয়ার করে বলতে চাই, চায়নার জন্য সত্যিকার অর্থে দ্বিতীয় কোনো অপশনই নেই। ইন্ডিয়াকে বাদ দিলে চায়নার জন্য শুধুমাত্র 2টা অপশন রয়েছে, যার 2টা অপশনের প্রথমটাই হচ্ছে পাকিস্তান এবং পরেরটাই হচ্ছে বাংলাদেশ, যেখানে আপনি অলরেডি জানেন পাকিস্তানের গোয়ার্দার পোর্ট এই মুহূর্তে চায়না নিয়ন্ত্রণ করে যাচ্ছে, এবং সেখান দিয়ে অলরেডি তারা ট্রেড চালিয়ে যাচ্ছে, এবং গোয়ার্দার কারণেই মূলত চায়নার কাছে পাকিস্তানের এত বেশি গুরুত্ব। ঠিক একইভাবে বাংলাদেশে মংলা, চট্টগ্রাম এবং মাতারবাড়ি ডিপ সি পোর্টের জন্যই মূলত বাংলাদেশের গুরুত্ব চায়নার কাছে এত বেশি বেড়েছে। আগামী দিনগুলোতে চায়না মূলত এই রুট ব্যবহার করে তার ট্রেড এখানে বাস্তবায়ন করতে চায়, এবং আজকের দিনে যে বাংলাদেশকে চায়না এত বেশি গুরুত্ব দিচ্ছে তার পেছনের কারণ মূলত এটাই। চায়নার মেগা প্ল্যানের অন্যতম বড় পার্ট জুড়ে যত কিছু রয়েছে তার শুরুটা মূলত সেই তিস্তা প্রজেক্ট কেন্দ্রিক। চায়না যদি তিস্তা প্রজেক্ট পেয়ে যায়, তবে তিস্তা প্রজেক্ট থেকে শুরু করে মংলা পর্যন্ত যে ট্রান্সপোর্টেশন সুবিধা তৈরি করার প্ল্যান তাদের হাতে রয়েছে, সেটা তারা খুব সহজেই করে ফেলবে। এবং আপনি অলরেডি জানেন বাংলাদেশ মংলা পোর্ট থেকে ইন্ডিয়াকে কিকড আউট করে মূলত চায়নাকে সেখানে দিয়ে দিয়েছে। এই প্রেক্ষাপটে আপনার মনে প্রশ্ন আসতে পারে যে মধ্যখানে যে শিলিগুড়ি করিডোর রয়েছে সেটার নিয়ন্ত্রণ তো আর বাংলাদেশের কাছেও নেই, চায়নার কাছেও নেই, তাহলে কিভাবে তিস্তা প্রজেক্ট হয়ে তারা মংলা পর্যন্ত পৌঁছাবে? এর সমাধান হিসেবে 2টা অপশন রয়েছে, যার প্রথমটা হচ্ছে ইন্টারন্যাশনাল রুল। জেনেভা কনভেনশন অনুযায়ী ইন্টারন্যাশনাল একটা রুল রয়েছে, যেখানে মূলত 2 প্রান্তের 2টা দেশ যদি তাদের মধ্যে যোগাযোগ স্থাপন করতে যায় এবং মধ্যখানে তৃতীয় কোনো দেশ থাকে, তবে সেই দেশ তাদেরকে করিডোর দিতে বাধ্য থাকবে। এ ধরনের করিডোরের ইতিহাস পৃথিবীতে অনেক রয়েছে, যার অন্যতম প্রধান একটি হচ্ছে রাশিয়া এবং বেলারুশ হয়ে রাশিয়ার কালিনিগ্রাদে যোগাযোগ স্থাপন করার জন্য একটা করিডোর প্রয়োজন হয়েছিল, এবং সেই করিডোর দিতে বাধ্য হয়েছে লিথুয়ানিয়া, যার নাম হচ্ছে শাওয়ালকি করিডোর। সেই শাওয়ালকি করিডোরের মতোই মূলত শিলিগুড়ি করিডোর হতে যাচ্ছে বাংলাদেশ চায়না ট্রান্সপোর্ট রোডের এই অংশটা। কিন্তু দেশটা যখন ইন্ডিয়া, তখন আমরা খুব ভালো করে জানি গত 53 বছরে ইন্ডিয়া বাংলাদেশের সাথে নেপাল এবং ভুটানের ভালো কোনো করিডোর দিতে রাজি হয়নি, যার ফলে আমরা বিদ্যুৎ থেকে গ্যাস অন্যান্য কোনো কিছু আমদানি রপ্তানি করতে পারিনি এই দুটো দেশের সাথে। বিদ্যমান এই অবস্থায় দ্বিতীয় একমাত্র অপশন হচ্ছে পুরো করিডোর ক্যাপচার করা। চায়নার প্ল্যানে যে করিডোর ক্যাপচার অপশনটাও রয়েছে, সেটা আপনি ক্লিয়ারলি বুঝবেন যখন আপনি দেখবেন চায়না ইন্টারন্যাশনাল ম্যাপ যখন পাবলিশ করে, তখন ইন্ডিয়ার ম্যাপের ক্ষেত্রে তারা সিকিমকে ইন্ডিয়ার পার্ট হিসেবে স্বীকার করে না, বরং সেটাকে চায়নার পার্ট হিসেবে স্বীকার করে ম্যাপ পাবলিশ করে। যার আলটিমেট মিনিংস হচ্ছে ইন্ডিয়া যদি সহজে এই করিডোর দিতে রাজি না হয়, তবে ইন্ডিয়ার কাছ থেকে জোরপূর্বক শিলিগুড়ি করিডোর সহ পুরো সিকিম তারা দখল করে নেবে। প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজের একটা স্ট্যাটাস নিয়ে খুব ইন্টারেস্টিং ঘটনা ঘটছে। স্ট্যাটাসটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্যরা, সবাই না, 3 জন অন্তত দেখা করেছেন প্রধান উপদেষ্টার সাথে। আমরা জানি রাজনৈতিক দলগুলোর সাথে বিভিন্ন সংস্কার নিয়ে ঐক্যমত্য সৃষ্টির উদ্দেশ্যে একটা ঐক্যমত্য কমিশন তৈরি করা হয়েছে, যেটার চেয়ারপারসন আমাদের প্রধান উপদেষ্টা নিজে, এবং সেটা সহসভাপতি হচ্ছেন জনাব আলী রিয়াজ, এবং সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার। এ 2 জন তার সাথে দেখা করেছে, এবং বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন। এখানকার বক্তব্য হচ্ছে তাদের সাথে বৈঠকের সময়
তারা কোন কোন দলের সাথে তারা বৈঠক করেছেন সেটা নিয়ে আপডেট জানিয়েছেন প্রধান উপদেষ্টাকে। কার কার সাথে কবে মিটিং আছে, বিএনপির সাথে কবে আছে, আগামী বৃহস্পতিবার বিএনপির সাথে আছে, সব জানিয়েছেন। এবং প্রধান উপদেষ্টা এটার পরে বলা হচ্ছে, হুইচ ইজ ইন্টারেস্টিং, প্রথম যে স্ট্যাটাসটা আমাদের সামনে আসলো সেখানে বলা হয়েছিল যে ডিসেম্বর মাসের মধ্যে নির্বাচন করার লক্ষ্য নিয়ে সংস্কার কার্যক্রম দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন। পরে যেটা দাঁড়ালো, একটা সংশোধনী দেয়া হয়েছে সেই স্ট্যাটাসে, আমি একটু পড়ি। ইতপূর্বে ঐক্যমত্য কমিশনের দেয়া প্রেস নোটে ভুলবশত কেবল ডিসেম্বর মাসের কথা উল্লেখ করা হয়েছিল। প্রকৃতপক্ষে বৈঠকে প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্যমত্য কমিশনের চেয়ারম্যান আগামী ডিসেম্বর থেকে 26 সালের জুন মাসের মধ্যে জাতীয় নির্বাচনের লক্ষ্য নিয়ে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার তাগিদ দেন। মজার ব্যাপার, শুরুতে একবার বলা হয়েছে, এরপর আবার শেষ প্যারাগ্রাফে এরকম লেখা আছে, এ সময় কমিশন সভাপতি এবং প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস আগামী ডিসেম্বর থেকে 26 সালের জুন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্য নিয়ে। আমরা একটু খেয়াল করি, নির্বাচন কবে অনুষ্ঠান করতে বলা হচ্ছে এটা দুবার আছে। সুতরাং এটা মনে করার কোনো কারণ নেই যে টাইপিং এরারে দুবার ভুল হচ্ছে, হতেই পারে না। একবার যদি ভুল হতো তাও কথা ছিল, স্ট্যাটাসের শুরুতে একবার, শেষে একবার, দু জায়গা আছে, দু জায়গায় শুরুতে ডিসেম্বর ছিল। এবং ঐক্যমত্য কমিশনের প্রেস নোটে এটা শুধু ডিসেম্বর ছিল, তারা এটাকে কারেক্ট করে সাথে জুন যুক্ত করছেন। নির্বাচনের পরিস্থিতি নিয়ে, নির্বাচন কি হওয়া উচিত, কেমন হওয়া উচিত, কবে হওয়া উচিত, আদৌ হওয়া উচিত কিনা, আল্লাহর জমিনে যতদিন আমাদের প্রধান উপদেষ্টা বেঁচে আছেন কোনো নির্বাচন না হোক এমন আওয়াজ তোলা হচ্ছে। আমি যখন ভিডিওটা রেকর্ড করছি তখন 109K রিয়াকশন এখানে, এর মধ্যে 61K হচ্ছে কান্না, কষ্ট পাচ্ছেন 61K, এর মধ্যে মন্তব্য প্রায় 25,000, এর আমি বেশ কিছু মন্তব্য র্যান্ডমলি টেনে দেখলাম, সেগুলো প্রায় সবই দুঃখ প্রকাশ করে, না এই সরকারকে অনির্দিষ্টকাল, কেউ 5 বছর, কেউ 10 বছর, কেউ আমৃত্যু আমাদের প্রধান উপদেষ্টা ক্ষমতায় থাকতে হবে, দায়িত্বে থাকতে হবে, এসব কথাবার্তা লেখা আছে। আমরা জানি যে এগুলো আসলে ঠিক ব্যক্তি নয়, কতগুলো বট আছে সফটওয়্যার দিয়ে, এগুলো অনেক ক্ষেত্রে এই ধরনের রিয়াকশান দেওয়া হয়, এই ধরনের কমেন্ট লেখা হয়। আর যদি কিছু ব্যক্তিকে অ্যাসাইন করেও কাজটা করা হয়, সোশ্যাল মিডিয়া এই দেশের জনগণের শতভাগ প্রতিনিধিত্ব করে না। এবং তার চাইতেও বড় কথা, একটা রাষ্ট্রের অনেক মানুষ যদি কোনো ভয়ঙ্কর ভুল সিদ্ধান্তও নেন, তার বিরুদ্ধে দাঁড়ানোর প্রয়োজন আছে। যাই হোক, আমি অন্তত এখানকার রিয়াকশনের এই তথ্যটুকু দিয়ে এবার আসলে মূল আলোচনাটায় যেতে চাই। আমাদের এই সময়ে চারপাশে নির্বাচনের সময়সীমা নিয়ে প্রচুর আলাপ হচ্ছে। আমাদের প্রধান উপদেষ্টা আসলেই দুটো ডেটের কথা বলেছেন, কনসিস্টেন্টলি বলছেন, এবং অনেকে খুব রিলাই করতে চান, যেহেতু প্রধান উপদেষ্টা তার দেওয়া সময়সীমা থেকে মোটেও ডেভিয়েটেড হন নাই, আমাদের সেটার উপরই আস্থা রাখা দরকার। সেটা হচ্ছে খুব ন্যূনতম সংস্কার হলে এই ডিসেম্বরের মধ্যে, আর যদি কিছু বেশি সংস্কার এগ্রি করা হয় তাহলে আগামী জুনের মধ্যে নির্বাচন। কিন্তু এর মধ্যেই সরকারের একটা অংশ আমরা প্রেডিক্ট করি, কারণ এই ধরনের আলাপ সরকারের দিক থেকে হালকা ঢঙে আনা হয়েছে। সরকারের বাইরে গুরুত্বপূর্ণ ইনফ্লুয়েন্সাররা, যারা আবার সরকারের সাথে খুবই কানেক্টেড, ইন্টেলেকচুয়ালরা যারা সরকারের সাথে খুবই কানেক্টেড, নির্বাচনের ওপরে, নির্বাচনী ব্যবস্থার ওপরে, রাজনীতির ওপরে নানা রকম নেগেটিভ মন্তব্য করছেন, মানুষের অনাস্থা সৃষ্টি করার চেষ্টা করছেন। সো এই ধরনের ঘটনা যখন ঘটে, সেই প্রেক্ষাপটে প্রধান উপদেষ্টা ডিসেম্বরে নির্বাচনের কথা বলেছেন, আমার কাছে এটা মনে হয়। কারণ হলো, আমরা শুরু থেকে একটা কথা বলেছি, আমাদের প্রধান উপদেষ্টা দায়িত্ব নিয়ে আসলে আমাদেরকে উদ্ধার করেছেন। বাংলাদেশের প্রধান উপদেষ্টা হয়ে উনি নতুন করে কোনো কিছু অর্জন করেননি। উনি সারা জীবনে ওনার যা অর্জন, বৈশ্বিক মানদণ্ডে ওনার যে অবস্থান, সেই অবস্থানের পর বাংলাদেশের প্রধান উপদেষ্টা হয়ে রাদার তিনি সমালোচনার মধ্যেই ঢুকবেন। কারণ এত জটিল একটা দেশ এবং শেখ হাসিনার পরে যে ধ্বংসপ্রাপ্ত দেশটার দায়িত্ব তিনি নিয়েছেন, চাইলেও সর্বশক্তি দিয়েও মানুষের সন্তুষ্টি অর্জন করে কাজ করা কঠিন বা প্রায় অসম্ভব। কিছু মানুষজন তাকে সর্বক্ষেত্রে সফল বলে দেখানোর চেষ্টা, এটা একটা ধান্দাবাজি। উনি অনেক জায়গায় ব্যর্থ হয়েছেন, ব্যর্থ ইন আ সেন্স যে উনি আরও অনেক সফল হতে পারতেন। শেখ হাসিনার পরবর্তী পরিস্থিতি বিবেচনায় নিয়েও বলছি, অনেক ব্যর্থতা তার আছে। তিনি তার অনেক ব্যর্থতা স্বীকার করেছিলেন জনাব নুরুল কবিরের সাথে, কিন্তু কিছু লোকের পরামর্শই বোধ করে তিনি হঠাৎ করে তার সর্বশেষ ভাষণ স্বাধীনতা দিবসের প্রাক্কালে দুর্দান্ত সব সাফল্য তিনি ক্লেম করতে শুরু করলেন। এবং আমি মনে করি ওই অংশটাই আসলে চায়, তাকে দিয়ে কাজটা করানোর চেষ্টা করছে যে সরকার অনেক লম্বা সময় থাকতে হবে, সরকার সব কিছুতে সফল, সব দুর্দান্ত করছে। কিন্তু ওই যে বললাম যে তার আসলে পাওয়ার কিছু নেই, রাদার উনি যত দিন যাবে সম্ভাবনা থাকবে এই জটিল পরিস্থিতি তিনি হারাবেন। এবং একটা কথা মনে রাখা দরকার, একটা সরকার যখন লম্বা সময় থাকবে না এটা নিশ্চিত হয়ে যায়, এমনকি একটা নির্বাচিত গণতান্ত্রিক সরকারও যদি হয়, এটা দেখা গেছে 4 বছর পার হওয়ার পর 5ম বছরে গিয়ে প্রশাসন, পুলিশ এগুলো
সে সরকারের সাথে খুব বেশি কোঅপারেট করে না, কারণ সে আসলে অপেক্ষা করে এবং সে দেখতে চায় সামনে সরকারটা কে আসবে। অনেক বেশি অ্যাক্টিভ থেকে পরে যদি সরকার পরিবর্তিত হয়ে যায় তাহলে তার ভবিষ্যৎটা খুব বেশি সুখকর নাও হতে পারে। এগুলো হওয়া উচিত না, একটা দেশের প্রতিষ্ঠানগুলো তার মতো করে চলবে, কিন্তু এই জিনিসগুলো আমাদের এইখানকার এই অঞ্চলের, বিশেষ করে বাংলাদেশের তো বাস্তবতা বটেই। সো এই ঘটনাগুলো তো ঘটে। সুতরাং এরকম একটা প্রশাসন, এরকম একটা পুলিশ নিয়ে, এরকম বিভিন্ন রকম সরকারি যে অফিস আছে সেগুলো নিয়ে সরকার খুব ভালো ভবিষ্যতে আরও রান করবে এই সম্ভাবনা বেশি না, বরং কম। সো যত দিন যেতে থাকবে আমি মনে করি সরকারের উপরে চাপ বাড়বে, সরকারের ব্যর্থতার পাল্লা ভারী হতে থাকবে। সেরকম জায়গায় প্রফেসর ইউনূসের যে সম্মান আছে, যে সুনাম আছে, সেটা আরও বেশি চাপের মুখে, ঝুঁকির মুখে পড়ার সম্ভাবনা থাকবে। এরকম প্রেক্ষাপটে তিনি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে তার সরকার বিদায় নেবে, এটাই তার জন্য সবচেয়ে ভালো অপশন। এবং তার বক্তব্য মতেই যদি ন্যূনতম সংস্কার হয় তাহলে নির্বাচন তো ডিসেম্বরের মধ্যে হওয়ার কথা। প্রধান উপদেষ্টা যেহেতু এই কথাটা বলেছেন এবং বিএনপি কোনোদিনও তার এই জায়গা থেকে সরে আসেনি, সে বলেনি যে সে অনেক বেশি সংস্কার চায়, সে বলেছেই সে কম সংস্কারই চায়, ন্যূনতম সংস্কার, বিশেষ করে নির্বাচন রিলেটেড সংস্কারগুলো করে নির্বাচন দিয়ে দিতে হবে এই আলাপ তো সে প্রথম থেকেই করছে, সে এখনও করছে। এমনকি প্রধান উপদেষ্টার এই বক্তব্যের পর আমি দেখলাম জনাব সালাউদ্দিন আহমেদ ক্লিয়ারলি বলছেন যে তারা ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন মানেন না, তারা এই ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চান। বিএনপি যতটুকু সংস্কার চায় বা কম সংস্কার চায় সেটা নিয়ে যে কেউ সমালোচনা করতে পারেন, এটা নিয়ে রাজনীতি করতে পারেন। আমি কয়েকদিন আগেই প্রথম আলোতে একটা কলামে লিখেছিলাম, সংস্কারটা রাজনীতির এজেন্ডা হয়ে যাক। আমি খুব মন থেকে চাই, আমি খুবই মন থেকে চাই, কারণ এটার মাধ্যমেই সমাজে আস্তে আস্তে সংস্কার জিনিসটা আরও শক্ত ভিত্তি পাবে। বিএনপি চায় না, এটা নিয়ে বিরোধী যারা বিএনপির বিরুদ্ধে রাজনীতি করছে, এনসিপি এখন সংস্কারকে অনেক বড় গুরুত্ব দিয়ে প্রচার করছে, তারা সেটা নিয়ে রাজনীতি করুক, বিএনপির সমালোচনা করতে পারুক, সমালোচনা করে বিএনপির বিরুদ্ধে জনগণকে নিয়ে যাওয়ার চেষ্টা করুক, তাদের বিরুদ্ধে ভোট দেওয়াতে চেষ্টা করুক। কিন্তু বিএনপি তো তার এই অবস্থানে আছে, সে যে অবস্থান নিয়েছে সেটা ভুল বা শুদ্ধ সেটা ভোটাররা ডিসাইড করুক, কিন্তু এই অবস্থান তো বিএনপি শুরু থেকে কনসিস্টেন্টলি নিয়েছে। সে ন্যূনতম সংস্কার চায় এবং সে ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায়। সো বিএনপির মতো এত গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডারকে অ্যাভয়েড করে নির্বাচন তার ডিসেম্বরের পরে নিয়ে যাওয়া সম্ভব না। তাহলে কেন এখনও জুনের আলাপটা আসছে? আমি আজকে প্রথম যখন এই স্ট্যাটাসটা দেখেছি আমার কাছে তখন এটাই মনে হয়েছিল যে সরকারের তো আসলে মানে প্রধান উপদেষ্টা যদি এটা বলে থাকেন, এখানে ওনার বরাতে কথাটা বলা হয়েছে, তাহলে আমার কাছে মনে হলো যে ফাইনালি সব রকম জল্পনা কল্পনা, সব রকম ষড়যন্ত্রে তিনি জল ঢেলে দিলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হওয়া নিয়ে। কিন্তু দেখা গেল সেটাও আমি ধারণা করি যে গ্রুপটা নির্বাচনকে পিছিয়ে যেতে চায়, তারাই এখন আবার কথা বলে এই জিনিসটা পরিবর্তন করেছে। কারণ এখানে প্রেস নোটে ঐক্যমত্য কমিশনের যে 3 গুরুত্বপূর্ণ সদস্য গিয়েছিলেন, প্রফেসর আলী রিয়াজ, ডক্টর বদিউল আলম মজুমদার এবং জনাব মদিন হায়দার, 3 জনকেই ব্যক্তিগতভাবে আমি চিনি, তাদের সাথে আমার যথেষ্ট যোগাযোগ আছে। আমি এটা ভেরিফাই করতে যাচ্ছি না, যাবও না, কারণ অফিসিয়াল যে স্টেটমেন্ট আছে সেটা যেহেতু তারা দিয়েছিলেন এবং এই মানুষগুলো প্রধান উপদেষ্টার সাথে কথা বলে তারা সেগুলো ঠিকঠাক মতো বুঝতে পারেন নাই, না বুঝে তারা ডিসেম্বর লিখে দিয়েছেন, বা প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুন বলেছে, তারা ইচ্ছে করে ডিসেম্বর লিখে দিচ্ছেন, এটা হওয়ার কোনো কারণ নেই। সেজন্য আমি মনে করি প্রধান উপদেষ্টা ডিসেম্বরের কথাই বলেছিলেন, অহেতুক এখন আবার সেই জুন যুক্ত করা হচ্ছে এবং পরবর্তীতে আমি ধারণা করি সেই আলাপটা আবার আনার চেষ্টা হবে। ফাইনালি বটম লাইন আমার কাছে যেটা, সেটা হচ্ছে আমার মনে হয় প্রধান উপদেষ্টার এখন নিজ মুখে আর আসলে খুব বেশি সময় নেওয়া উচিত না, নির্বাচন এই বছর ডিসেম্বরের মধ্যে হবে, এই ধরনের একটা ঘোষণা তার মুখ থেকে স্পষ্টভাবে আসা উচিত। আমি আগে একদিন বলেছিলাম এবং আমি প্রশ্নটা জিজ্ঞেস করছি সরকারের সংশ্লিষ্টদেরকে, যদি বেশি সংস্কারও মানে তাহলে আসলে 6 মাস বেশি সময় কেন লাগবে? আমি এই ব্যাখ্যাটা খুঁজে পাই না। বিস্তারিত একটা ভিডিও করেছিলাম, আর 2 বাক্য বলে শেষ করি। সব দল যদি সব সংস্কারও মেনে নেয়, আইনের সংস্কারগুলো হতে, আইন পরিবর্তন করতে খুব বেশি সময় লাগবে না। আর সংবিধানের ব্যাপারে কী সিদ্ধান্ত হবে সেটা পরবর্তী সিদ্ধান্ত অনুযায়ী নির্বাচন, সেটা যদি সবাই মিলে সিদ্ধান্ত নেয় গণপরিষদ হবে তো গণপরিষদ হবে, সবাই যদি সিদ্ধান্ত নেয় সংবিধানের সংস্কারগুলো পরবর্তী সংসদ 2/3 মেজরিটি দিয়ে করবে তাই হবে। তার কেউ যদি মনে করে 70-এর মতো উভয় সংসদ হবে, গণপরিষদ এবং সংসদ একসাথে, সেগুলো তো সংসদের পরের কথা, নির্বাচনের পরের কথা। আইনগুলো তো এই বাকি সময়ের মধ্যে খুব ইজিলি করে ফেলা যায়। তো সুতরাং কম হোক বেশি হোক, সংস্কার যে পরিমাণই হোক না কেন, আমি মনে করি এই বছরের নির্বাচন হয়ে যেতে কোনো রকম কোনো বাধা নেই। প্রধান উপদেষ্টার উচিত তার নিজের বয়ানে, তার নিজের বক্তব্যে এই ডিসেম্বরের অপশন। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।